হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার। তাহলে ন্যাশনাল ইনকাম শুরু করব তার আগে তোমাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি দেখবে। এই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটি খুব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস বা ইউপিএসসি বলো, ব্যাংকিং তো আছেই, এসএসসি, সিজিএল, এইচএস লেভেল যে বিভিন্ন এক্সামগুলো আছে, ডাব্লিউপি, পুলিশ, সব ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমাদের এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। চলো তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বলতে কি বুঝি? আমরা বাংলায় যেটাকে বলি কি জাতীয় আয়। তার আগে আমাদের জানতে হবে ইনকাম জিনিসটা কি। ইনকাম ইনকাম আমরা যেটা আয় করি, তাই তো, যেটা কোনো কিছুর পরিশ্রম, যেটা আমরা সবাই জানি। তাহলে ইনকাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম, কি বললাম, একটা বললাম ফ্যাক্টর ইনকাম, আর একটা ইনকাম কি ট্রান্সফার ইনকাম। তাহলে হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম এন্ড হোয়াট ইজ ট্রান্সফার ইনকাম? ফ্যাক্টর ইনকাম কি এবং ট্রান্সফার ইনকাম কি? ফ্যাক্টর ইনকাম হচ্ছে যেগুলো কজড বাই ফ্যাক্টর সার্ভিসেস। কি বললাম? কজড বাই ফ্যাক্টর সার্ভিসেস। যেগুলো ফ্যাক্টর সার্ভিসেস দ্বারা হয়, কারণে হয়, সেগুলো হচ্ছে ফ্যাক্টর ইনকাম। যেমন কি ওয়েজ, স্যালারি। এক্সাম্পল কি বলা যায়? ওয়েজ, স্যালারি, যেগুলো যে ইনকামটা করতে আমাদের মেনলি পরিশ্রম করতে হয়, সেটাই কি বললাম ফ্যাক্টর ইনকাম। ন্যাশনাল ইনকামে শুধুমাত্র এই ফ্যাক্টর ইনকামটাই কিন্তু ইনক্লুড করা হয়। তিনটে পয়েন্ট পেলাম, কস্ট বাই ফ্যাক্টর সার্ভিস, এক্সাম্পল কি ওয়েজ, স্যালারি, এই জিনিসগুলো। এবং ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে শুধুমাত্র ফ্যাক্টর সার্ভিসকে কাউন্ট করা হয়। দেন আসবে ট্রান্সফার ইনকাম। তাহলে কি উইদাউট ফ্যাক্টর সার্ভিস, তার মানে কি, এক্সাম্পল এখানে কি গিফট, কোনো কি গিফট দেওয়া হলো বা স্কলারশিপ, এগুলো কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে, বা ঘুষ, কাউকে গিফট দেওয়া হলো বা স্কলারশিপ দেওয়া হলো, সেগুলো কিন্তু কি, সেগুলো হচ্ছে কি আমাদের ট্রান্সফার ইনকামের মধ্যে পড়বে। ক্লিয়ার? তাহলে এই ট্রান্সফার ইনকামে কিন্তু ট্রান্সফার ইনকাম কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হবে না। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কি এখান থেকে ফ্যাক্টর ইনকাম এবং ট্রান্সফার ইনকাম। এরপর আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো কি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তাহলে ন্যাশনাল ইনকাম শুধুমাত্র কি করবে? অনলি ফাইনাল গুডস। কি করবে? ন্যাশনাল ইনকাম ইনক্লুডস অনলি ফাইনাল গুডস। কি মানে কি বলতে চাইছে? ফাইনাল গুডস, শুধুমাত্র ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট হবে ফাইনাল গুডস এর উপর। ফাইনাল গুডস, গুডস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাল গুডস, আরেকটা কি ইন্টারমিডিয়েট গুডস। ইন্টারমিডিয়েট গুডস কোনগুলো? যেগুলো ধরো ফাইনাল গুডস যেটার থেকে আর ফার্দার প্রোডাকশন করা যাবে না, আর ইন্টারমিডিয়েট গুড যেটা থেকে আবার পরবর্তী প্রসেসিং এর মাধ্যমে যেটাকে আবার গুডস কোনো কিছু তৈরি করা যাবে, সেটা ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী অবস্থায় আছে। তাই ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে কোনটাকে ইনক্লুড করা হবে? শুধুমাত্র ফাইনাল গুডসকে। ক্লিয়ার? এটা গেল আমাদের। এরপর আসবো হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, আমাদের জাতীয় আয় কাকে বলে। তাহলে ন্যাশনাল ইনকাম হচ্ছে একটা দেশের ন্যাশনাল বাউন্ডারির মধ্যে যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস উৎপন্ন হয়, তার যে মোট আর্থিক মূল্যটা,
একটা টাইম পিরিয়ডের মধ্যে, সেটা মোটামুটি 1 বছরের মধ্যে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে কি বললাম, ন্যাশনাল ইনকাম হলো কি একটা দেশের বাউন্ডারির মধ্যে 1 ইয়ারের মধ্যে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস কি হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিস উৎপন্ন হচ্ছে, তার যে আর্থিক ভ্যালুটা, তার টোটাল যে ভ্যালুটা, তার টোটাল ভ্যালুটাই কি, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? যদি আমরা ডেফিনেশন বলতে যাই কি বলবো, ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি মিন্স দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস in the concentrated country in a particular time period, especially in a year। কি বললাম, national income of a country means the value of all final goods and services produced in a concerned country, একটা দেশের মধ্যে, in a particular time period, that is especially in a year। মানে কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে একটা দেশের বাউন্ডারির মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবামূলক কাজ কি করা হবে, তার আর্থিক মূল্যকে, উৎপাদিত যে দ্রব্য সামগ্রী এবং সেবামূলক কাজকর্মের যে আর্থিক মূল্যটা, সেটাকে আমরা বলবো কি ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? তাহলে একটা দেশের বাউন্ডারির মধ্যে যে গুডস এন্ড সার্ভিস হচ্ছে, তার টোটাল ভ্যালুটাকে বলা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। এরপর আমরা আসবো মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। এই যে ন্যাশনাল ইনকামকে মেজারমেন্ট করার জন্য কয়টা মেথড আছে, 3টে মেথড। কি কি? ফার্স্ট হচ্ছে প্রোডাকশন মেথড, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ইনকাম মেথড, থার্ড কি এক্সপেন্ডিচার মেথড। তাহলে এই যে 3টে মেথড বললাম, এই 3টে মেথড কিভাবে মেজার করে ন্যাশনাল ইনকামকে, প্রথমে আমরা যেটা আসবো প্রোডাকশন মেথড। এই প্রোডাকশন মেথডের বাংলা মানে কি, উৎপাদন পদ্ধতি, বা এটাকে আরেকটা নাম বলা হয় কি ভ্যালু অ্যাডেড মেথড। তাহলে এই যে উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথড কি, 1 বছরে যে গুডস এন্ড সার্ভিস উৎপাদন করা হয় যে বিভিন্ন পর্যায়ে, এই যে আর্থিক মূল্যর যে সমষ্টিটা করা হবে, সেটা হচ্ছে ইনকাম মেথড। কি প্রোডাকশন মেথড, সেটা হলো কি প্রোডাকশন মেথড। মানে 1 বছরে একটা জিনিস তৈরি করতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে খরচ হচ্ছে, সেটাকে যখন একসাথে সমষ্টি করা হবে, সেটা হচ্ছে কি প্রোডাকশন মেথড। যেমন ধরো এই যে জামাটি আমি পরে আছি, জামাটা তৈরি করার আগে একটা কাপড় ছিল, সেই কাপড়টার দাম ধরলাম 500 টাকা, তাই তো? এই কাপড়টার দাম ছিল 500 টাকা। এই জামাটা সেলাই করানোর সময় কি হয়েছিল, জামাটা সেলাই মজুরি বাবদ লেগেছিল 300 টাকা, এবং এই জামাটা ছিটটা থেকে সেলাই করতে বিভিন্ন সুতো, তারপরে এই যে বোতামগুলো, এগুলো কি, এগুলো একটা এক্সপেন্স আছে, সেটা ধরে নিলাম 100 টাকা। তাহলে টোটাল মোট কত খরচটা হলো, টোটাল হলো জামাটার মোট মূল্য কত পড়লো, জামাটার মোট মূল্য কত 900 টাকা। এই যে এই রকম ভাবে বিভিন্ন পর্যায়ের যে খরচগুলো, সেটাকে যখন একসাথে করা হবে, সেটা কি, সেটা হলো কি প্রোডাকশন মেথড। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা প্রোডাকশন মেথডের যদি ডেফিনেশন বলতে যাই, কি বলতে হবে, ইন দিস মেথড মানি ভ্যালু অফ অল ফাইনাল প্রোডাক্টস অফ এ কান্ট্রি ডিউরিং এ সার্টেন পিরিয়ড এস্টিমেটেড অ্যাজ এ ন্যাশনাল ইনকাম। পুরো বছর জুড়ে একটা প্রোডাকশন যখন হচ্ছে বিভিন্ন পর্যায়ে, তার যে আর্থিক মূল্যটা, সেটাই হলো কি ন্যাশনাল ইনকাম। এটা আমরা প্রোডাকশন মেথড পেলাম। ক্লিয়ার? আমরা এই যে 3টে স্টেজ পেলাম, 3টে স্টেজ বিভিন্ন পর্যায়ে,
প্রথমে একটা জামার ছিটের জন্য মজুরি মূল্য আর বিভিন্ন যে উপকরণগুলো তার একটা মূল্য, এই বিভিন্ন পর্যায়ে এটা হচ্ছে আমাদের প্রোডাকশন মেথড। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো সেটা আলোচনা করব, সেটা হলো ইনকাম মেথড। ইনকাম মেথড কি? এই যে এক বছরে একটা দেশে নির্দিষ্ট বছর যে উৎপাদনের যে কাজে যে উপাদানগুলিকে ব্যবহার করা হয়, একটা উপাদানের কাজে যে বিভিন্ন উপাদানগুলোকে, ধরো এই একটা আমাদের কোনো কিছু উৎপাদন করতে গেলে কি কি লাগে আমি আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল লাগে তো, আর কি লাগবে? আর প্রোডিউসার যে উৎপাদক লাগবে, আমি ওখানে এন্টারপ্রেনার অর্গানাইজার বলেছিলাম বা প্রোডিউসার। ক্লিয়ার? এই যে চারটে জিনিস উৎপাদন করার পর এদের যে প্রাপ্য আয়গুলো, যেমন ধরো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর প্রোডিউসার। তাহলে ল্যান্ড আছে, ল্যান্ড আছে মানে তাকে রেন্ট দিতে হবে বা রেভিনিউ দিতে হবে, তাই তো? লেবারকে কি দিতে হবে? যে লেবার কাজ করবে তাকে তার বেতন দিতে হবে, তাই তো? পারিশ্রমিক তাকে দিতে হবে। ক্যাপিটাল থাকলে কি দিতে হবে? ক্যাপিটাল কিভাবে পাওয়া যায়? ক্যাপিটাল যে থাকলে ইন্টারেস্ট। আর প্রোডিউসার উৎপাদক কি করবে? প্রফিট। তাহলে এই রেন্ট প্লাস ওয়েজ প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট, এই যে চারটের যে যোগটা সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে এই পদ্ধতিতে, এই ইনকাম মেথড পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু কি? রেন্ট প্লাস ওয়েজ প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট। পেয়ে গেলাম। তাহলে আমরা দুটো মেথড, প্রোডাকশন মেথডে কি বিভিন্ন পর্যায়ের যে খরচগুলো, সেটা যে আর্থিক মূল্য সেটা সমষ্টি হচ্ছে ইনকাম। প্রোডাকশন মেথড ন্যাশনাল ইনকাম। ইনকাম মেথডে কি? রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট, এটা যে সমষ্টি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। লাস্ট যেটা পাবো এক্সপেন্ডিচার মেথড। তাহলে এক্সপেন্ডিচার মেথডটা কি? এক্সপেন্ডিচার মেথডটা হলো আমরা ইনকাম করলে তার কনজাম্পশন থাকবে আর সেভিংস থাকবে, তাই তো? আমরা ইনকাম করব মানে সেটা খরচ করব বা জমা করব। এই তাহলে এক্সপেন্ডিচার মেথডটা এটাই, এই কনজাম্পশন আর সেভিংস এর যে যোগফলটা সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে কি? কনজাম্পশন প্লাস টোটাল কনজাম্পশন প্লাস টোটাল সেভিংস ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা তিনটেতে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন পেয়ে গেলাম। প্রথমে প্রোডাকশন মেথডে পেলাম, ইনকাম মেথডে পেলাম আর এক্সপেন্ডিচার মেথডে পেলাম। তাহলে প্রোডাকশন মেথডে কি? অল ভ্যালু বিভিন্ন পর্যায়ে কি অল স্টেজেস কি সব স্টেজের ভ্যালুগুলো একসাথে যোগ করে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ইনকাম মেথডে কি পেলাম? ইনকাম মেথডে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট আর প্রফিটের যোগফলটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। আর এক্সপেন্ডিচার মেথডে কি টোটাল কনজাম্পশন প্লাস টোটাল সেভিংস, এটা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? এটা হলো আমাদের ন্যাশনাল ইনকাম। কিন্তু ন্যাশনাল ইনকাম জানতে গেলে আমাদের কতগুলো যেগুলো কি মেশিনারি বলা হয় ন্যাশনাল ইনকাম, সেগুলো সম্পর্কে জানতে হবে। চলো সেগুলো নিয়ে একটু জেনে নিই। প্রথমে যেটা আমরা আসবো জিডিপি। জিডিপি কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর বাংলা মানে কি? মোট আভ্যন্তরীণ উৎপাদন। তাহলে জিডিপি কি? GDP is the value of all final goods and services produced within the boundary of a nation during a 1 year time period. কি? একটি নির্দিষ্ট সময়কালে বা এক বছরে দেশের মোট উপকরণ দিয়ে দেশের মধ্যে এবং বিদেশের নাগরিকরা যে পরিমাণ উৎপাদন করে
সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো জিএনপি। ক্লিয়ার? আর জিডিপি তাহলে কি, এক বছরের মধ্যে দেশের বাউন্ডারির মধ্যে যে উৎপাদন হয় তার যে আর্থিক মূল্য সেটাকে বলা হচ্ছে জিডিপি। ক্লিয়ার? তাহলে জিডিপি কি, জিডিপি হচ্ছে সমস্ত দেশের মধ্যে সমস্ত পরিমাণ যে উৎপাদনটা হবে সেটা হচ্ছে জিডিপি। তাহলে ক্লিয়ার? জিডিপি ডেফিনেশন বলতে গেলে আমাদের প্রথমে কি, জিডিপি ইজ দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced within the boundary of a nation, particularly in a during a 1 year time period, that is GDP. তার কি, একটা দেশের মধ্যে এই গুডস এন্ড সার্ভিসেস যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার যে আর্থিক মূল্যটা সেটা হচ্ছে জিডিপি। ক্লিয়ার? তাহলে যখন জিডিপিটাকে কারেন্ট প্রাইসে ক্যালকুলেট করা হবে, ধরো জিডিপিটা কারেন্ট প্রাইসের উপর ক্যালকুলেট করা হবে, তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হয় নমিনাল জিডিপি বা মানি জিডিপি। তাহলে হোয়াট ইজ মানি জিডিপি বা হোয়াট ইজ নমিনাল জিডিপি? কি, when GDP is calculated at a current price it is called money GDP বা nominal GDP। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, জিডিপি পেলাম, নমিনাল জিডিপি পেলাম বা মানি জিডিপি পেলাম। তাহলে কি, জিডিপি কি, দেশের বাউন্ডারির মধ্যে এক বছরে যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস তৈরি হচ্ছে তার যে ভ্যালুটা সেটাই জিডিপি। জিডিপি কে যখন আমরা কি করছি, যখন আমরা ক্যালকুলেট করছি কারেন্ট প্রাইসে, সেটাকে বলা হচ্ছে আমরা নমিনাল জিডিপি বা মানি জিডিপি। ক্লিয়ার? এবং যখন জিডিপি কে আমরা কোনো একটা প্রিভিয়াস ইয়ার বা বেস ইয়ার ধরে সেই প্রাইসটাকে ক্যালকুলেট করব, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিয়েল জিডিপি বা জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। কি বলা হচ্ছে, when GDP is calculated at the some previous year price বা base price, সেটা বেস ইয়ার প্রাইস ধরে যখন ক্যালকুলেট করা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল জিডিপি। তাহলে বেস ইয়ার কি, ধরো 2020 সাল, 2015 থেকে 20 সালের একটা যে প্রথম ইয়ারটা, সে 15 সালটাকে ধরে নিয়ে ক্যালকুলেট করেছে 20 পর্যন্ত। তাহলে 15 সালটা হচ্ছে কি বেস ইয়ার, যেটা প্রথম ইয়ারটা সেটাকে ধরে নেওয়া হচ্ছে বেস ইয়ার। তাহলে যখন এই জিডিপিটাকে বেস ইয়ার ধরে ক্যালকুলেট করা হবে সেটাকে কি বলা হয়, রিয়েল জিডিপি বা জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। রিয়েল জিডিপি বা জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। তাহলে কি, যখন বেস ইয়ার ধরে কি করা হবে, ক্যালকুলেট করা হবে জিডিপিটাকে, তখন হচ্ছে কি রিয়েল জিডিপি বা কি বলা হয় জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। ক্লিয়ার? তাহলে এই যে রিয়েল জিডিপি বা জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস, এটা কি জন্য করা হয়? এটা করা হয় গ্রোথ অফ এ কান্ট্রি, growth of a country is measured by real GDP or GDP at constant price. ক্লিয়ার? তাহলে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, জিডিপি কাকে বলে পেলাম, জিডিপি একটা দেশের বাউন্ডারির মধ্যে যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার ফাইনাল ভ্যালুটাই বলা হচ্ছে জিডিপি। নমিনাল জিডিপি কি, নমিনাল জিডিপি যখন কারেন্ট প্রাইস ধরে জিডিপিটা ক্যালকুলেট করা হচ্ছে সেটা হচ্ছে নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি কি, যখন একটা বেস ইয়ার ধরে জিডিপি ক্যালকুলেট করা হচ্ছে সেটা হচ্ছে কি রিয়েল জিডিপি। রিয়েল জিডিপির কি জন্য বের করা হয়, রিয়েল জিডিপি কেন করা হয়, কারণ কি একটা দেশের গ্রোথটাকে দেখার জন্য। ক্লিয়ার? এটা হলো আমাদের জিডিপি। এবার আমরা যেটা আসবো কি জিএনপি। কি জিএনপি, জিএনপি মানে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এর বাংলা মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এর বাংলা মানে হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন। একটা দেশের মোট জাতীয় উৎপাদনটাকে বলা হচ্ছে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা হচ্ছে জিডিপি সাথে যেটা বাইরে থেকে ইনকাম হচ্ছে সেটাই হচ্ছে কি জিএনপি।
তাহলে কি জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিএনপি। তাহলে জিএনপির যদি আমরা নর্মাল ফর্মুলা বলতে যাই এটাই পাবো কি, জিডিপি প্লাস ইনকাম প্লাস ফ্রম অ্যাব্রড। তাহলে কি হোয়াট ইজ জিএনপি? জিএনপি ইজ দ্য জিডিপি অফ এ কান্ট্রি অ্যাডেড উইথ ইটস ইনকাম ফ্রম অ্যাব্রড, সেটাই হলো কি জিএনপি। যদি আমরা বাংলায় বলতে যাই কি বলতে, চলো বাংলায় ডেফিনেশন তোমায় যদি কেউ বলতে যায় তাহলে কি হবে, একটি নির্দিষ্ট সময়কাল বা 1 বছরের মধ্যে দেশের মোট উপকরণ দিয়ে দেশের মধ্যে এবং বিদেশে দেশের নাগরিকরা যে উৎপাদন করে তাকে বলা হয় জিএনপি। ক্লিয়ার? তাহলে জিএনপির আমরা ফর্মুলা পেয়ে গেলাম, জিএনপি মানে কি জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড। ক্লিয়ার? কিন্তু ভারতের ক্ষেত্রে কি জিএনপি মানে কি? ইন কেস অফ ইন্ডিয়া, ভারতের ক্ষেত্রে জিএনপি হচ্ছে জিডিপি মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড। তার মানে কি ভারতে ভারত কি আমরা কি করলাম, ইন কেস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে জিএনপি কি হবে, কি জিডিপি মাইনাস ইনকাম ফ্রম abroad. That means GDP minus income from abroad. মানে এটা কি বলতে চেয়েছে, এটা বোঝাতে চেয়েছে GNP or is India's GNP is always lower than GDP. কি হবে, India's GNP is always lower than জিডিপি। ক্লিয়ার? এটা গেল আমাদের কি, এখান থেকে আমরা পেয়ে গেলাম কি জিএনপি পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো এনডিপি। এনডিপি কি, এনডিপি পুরো নাম কি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি পুরো নাম কি বললাম, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এনডিপি কিভাবে ক্যালকুলেট করা হয়? এনডিপি ইজ দ্য জিডিপি ক্যালকুলেটেড আফটার অ্যাডজাস্টিং দ্য ওয়েট অফ ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন। দিস ইজ বেসিক্যালি নেট ফর্ম অফ জিডিপি। এই জিডিপির মেইনলি যে নেট ফর্মটা সেটা আমরা কি বলবো, সেটাই হচ্ছে কি এনডিপি। ক্লিয়ার? তাহলে এনডিপি কিভাবে ক্যালকুলেট করা হয়, সহজ ভাষায় এটাই মাথায় রাখবে, এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এটা মাথায় রাখবে, কিছু মনে রাখার দরকার নেই। তাহলে এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই এনডিপিটা হচ্ছে জিডিপির নেট ফর্ম, মানে কি যে মূল্য হ্রাসটা হবে সেটাকে যদি আমরা জিডিপি থেকে মাইনাস করে দিই সেটা হচ্ছে কি এনডিপি। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি, আমরা জিএনপি থেকে যদি যেটা মূল্য হ্রাস হবে সেটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কি এনএনপি, মানে কি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে কি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা আমরা কি, এটা পেলাম আমরা এনএনপি। বা আরেকটা ভাবে আমরা বলতে পারি এনএনপি কে, এটা যদি আমরা ভেঙে নিই, জিএনপি কে জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ডেপ্রিসিয়েশন। তার মানে কি এটা পেয়ে গেলাম কি এনএনপি। তাহলে আমরা চারটে টার্ম পেলাম এখান থেকে, মেন কি জিডিপি পেলাম, জিএনপি পেলাম, এনডিপি পেলাম আর এনএনপি পেলাম। ক্লিয়ার? এই যে এনএনপিটা হচ্ছে, এনএনপি হচ্ছে পিউরেস্ট ফর্ম অফ ইনকাম। Purest form of, what is the purest form of income? NNP. Clear? এরপর যেটা আসবো per capita income. What is per capita income? Per capita income হলো একটা
লোকের এক বছরের যে ইনকাম সেটাই হচ্ছে কি পার ক্যাপিটা ইনকাম। তাহলে পার ক্যাপিটা ইনকাম আমরা কিভাবে ক্যালকুলেট করব? এনএনপি কে আমরা যদি টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব কি অফ এ নেশন, একটা দেশের যদি টোটাল পপুলেশনকে আমরা টোটাল পপুলেশন দ্বারা এনএনপি কে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব কি পার ক্যাপিটা ইনকাম। ক্লিয়ার? এটা হলো পার ক্যাপিটা ইনকাম। এই যে পার ক্যাপিটা ইনকাম এটা 1868 খ্রিস্টাব্দে ইন 1868 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি তার বিখ্যাত বইটার নাম কি পভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, কি পভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই তার বিখ্যাত গ্রন্থে কার বাই দাদাভাই নওরোজি তিনি এই পভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এখানে তিনি এস্টিমেটেড পার ক্যাপিটা ইনকাম কত দেখিয়েছিলেন? এস্টিমেটেড পার ক্যাপিটা ইনকাম কত? 20 টাকা, রুপিস 20। কোশ্চেন করতে পারে যে দাদাভাই নওরোজি তার বিখ্যাত গ্রন্থ পভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া যেখানে এস্টিমেটেড পার ক্যাপিটা ইনকাম কত দেখানো হয়েছিল? 20 টাকা। এবং পরবর্তীকালে বিভিন্ন ইকোনমিস্ট বিভিন্ন ধরনের পার ক্যাপিটা ইনকামের ক্যালকুলেশন দিয়েছিলেন। যেমন ধরো 1911 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত ইকোনমিস্ট ফিনলে সাইরাস, কে ফিনলে সাইরাস, তিনি কি বললেন? তিনি কত পার ক্যাপিটা ইনকাম করলেন 1911 খ্রিস্টাব্দে? পার ক্যাপিটা দেখালেন 49 টাকা। কত টাকা? যেখানে দাদাভাই নওরোজি পার ক্যাপিটা এস্টিমেট করেছিলেন 20 টাকা, রুপিস 20, দেন ফিনলে সাইরাস কত করলেন? 49 রুপিস। এবং ওয়াদিয়া এবং জোশি 1913-14 সালে, 1913 এবং 14 সাল এই টাইমটায় ওয়াদিয়া এন্ড জোশি তারা কত এস্টিমেটেড না পার ক্যাপিটা ইনকামটা কত দেখালেন? তারা দেখালেন 44 টাকা 30 পয়সা, 44 রুপিস 30 পয়সা। ক্লিয়ার? এবং ভি কে রাও তিনি কত দেখালেন 1925 থেকে 29 সালে? কি দেখালেন? তিনি বলেন 76 টাকা পার ক্যাপিটা ইনকাম। কে? ভি রাও তিনি কত পার ক্যাপিটা ইনকাম? রুপিস 76। এইভাবে বিভিন্ন ইকোনমিস্ট বিভিন্ন রকম কি এস্টিমেট দেখিয়ে গেছেন। ক্লিয়ার? এটা গেল আমাদের পার ক্যাপিটা ইনকাম। ক্লিয়ার? এরপর আমরা আসবো ফ্যাক্টর কস্ট। হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট? ফ্যাক্টর কস্ট কি? হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট? ফ্যাক্টর কস্ট কি? The total cost of all factors of production. The total cost of all factors of production used in producing goods and services. যে ফ্যাক্টর অফ প্রোডাক্টস কে টোটাল কস্টটা পড়ছে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার? কোন একটা ধরো আমি একটা ফ্যাক্টরি তৈরি করব, একটা ধরো আমি বই খাতা এইসবের কোনো কিছু যখন আমি তৈরি করতে যাব, ধরো একটা কম্পিউটারের কারখানা আমি তৈরি করবো, ফ্যাক্টরি। সেখানে ধরো আমার কি লাগবে? ল্যান্ড লাগবে, লেবার, ক্যাপিটাল। তাহলে প্রত্যেকটা জায়গাতে একটা একটা আমার ল্যান্ডের জন্য একটা রেন্ট লাগবে বা ল্যান্ডে কেনার জন্য আমার একটা টাকা লাগবে। আমি যে ল্যাপটপ বা কম্পিউটারটা তৈরি করব তার জন্য একটা টাকা লাগবে। যারা লেবার থাকবে তাদেরকে আমার মজুরি লাগবে, তার জন্য টাকা লাগবে। এই যে সব ফ্যাক্টরগুলোর যে খরচটা, সব ফ্যাক্টরগুলোর খরচটা একসাথে যোগ করে আমরা যেটা পাবো সেটাই ফ্যাক্টর কস্ট।
ক্লিয়ার? তাহলে আমরা যদি বলে ডেফিনেশন বলতে গেলে কি বলবো, দ্য টোটাল কস্ট অফ অল ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ টু প্রোডিউসিং এ গুডস এন্ড সার্ভিসেস। কি কোন গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউস করতে গেলে সমস্ত ফ্যাক্টরস গুলোর যে টোটাল কস্ট সেটাই হলো কি ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টর কস্ট হলো। এরপর আসবো মার্কেট প্রাইস। হোয়াট ইজ মার্কেট প্রাইস? মার্কেট প্রাইস বলতে আমরা কি বুঝি, যে প্রাইসটাতে কোনো কিছু দ্রব্য বাজারের মধ্যে বিক্রি করা হয়। ক্লিয়ার? মানে কি, ধরো একটা এই যে পেনটি, এই পেনটি তৈরি করতে একটা খরচ হয়েছে, টোটাল এটার কালি, পেনের প্লাস্টিক, ভেতরে যে তুলো, সবকিছু ফ্যাক্টরস গুলো একসাথে হয়েছে, ফ্যাক্টর কস্ট পেয়েছি, এর সাথে ট্যাক্স বসেছে। এরপর যেটা আমরা এই পেনটা যে দামে আমরা মার্কেট থেকে কিনছি সেটাই মার্কেট প্রাইস। মানে কি, ফ্যাক্টর কস্টের সাথে ইনডাইরেক্ট ট্যাক্সটা যখন অ্যাড হচ্ছে সেটাই মার্কেট প্রাইস। ক্লিয়ার? কি যে দামে কোনো দ্রব্য বিক্রি হচ্ছে সেটাই মার্কেট প্রাইস। এই যে মার্কেট প্রাইস, এটাকে কি নামে পরিচিত? রিটেল সেলস প্রাইস বলা হয়। কি বলা হয়? রিটেল সেলস প্রাইস বা আরএসপি বলা হয়, বা বলা হয় কি এমআরপি বলা হয়, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, বলা হয়। এটা গেল কি আমাদের ফ্যাক্টর কস্ট কি পেলাম, আর মার্কেট প্রাইস পেলাম। এরপর আমরা আসবো বেস ইয়ার। বেস ইয়ার কি, যখন কোনো কিছু আমাকে যদি বের করতে বল, কোনো কিছু ধরো ন্যাশনাল ইনকাম কোনো কিছু আমাকে ক্যালকুলেশন করতে বলেছে 2015 থেকে 20 সাল পর্যন্ত, আমি কোনটাকে ধরে ক্যালকুলেশন করব? যে প্রথম বছরটা বা 2015 সালটাকে ধরে আমি যখন ক্যালকুলেশন করব, এখানে 2015 সালটাই হলো কি বেস ইয়ার। মানে কি, ইট ইজ দ্য পার্টিকুলার ইয়ার ফ্রম হুইচ দ্য ইকোনমিক গ্রোথ ইজ এস্টিমেটেড, যেখানে ইকোনমিক গ্রোথটা এস্টিমেটেড করা হয়। Base year basically used for the comparison in the measure of a business activity, কি বিজনেস অ্যাক্টিভিটি অর ইকোনমিক ইন্ডেক্স। এই ক্ষেত্রে আমরা বেস ইয়ারটাকে ইউজ করে থাকি। ধরো আমাকে একটা কোনো ফিক্সড রেট ইনফ্লেশন ক্যালকুলেশন করতে বলা হয়েছে 2013 থেকে 2020 সালের মধ্যে, সেখানে আমরা বেস ইয়ার ধরবো 2013 সালটা, যে ফার্স্ট ইয়ারটা সেটা হচ্ছে বেস ইয়ার। ক্লিয়ার? তাহলে আমরা যখন কোনো কিছু এটা 5 বছর বা 10 বছরের যখন কোনো পুরো ইয়ারটার একটা বেস ইয়ার ধরে ক্যালকুলেশন করা হবে, প্রথম যে বছরটা সেটাই হচ্ছে কি বেস ইয়ার। ক্লিয়ার? এরপর আসবো ইনকাম অফ এ পারসন। একটা পারসনের ইনকামের কতগুলো ফর্ম আছে? ইনকাম অফ এ পারসন হ্যাজ 3 ফর্মস। কতগুলো? 3টে ফর্ম আছে। 3 ফর্মস। কি কি 3টে ফর্মস? কি কি? একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে নমিনাল ইনকাম। নমিনাল ইনকাম কি? যেটা মাসের শেষে বা দিনের শেষে কোন একজন ব্যক্তি যেটা হাতে পায় সেটাই নমিনাল ইনকাম। কি বললাম? the wage someone gets in a hand a day or a month। কি যেটা দিনের শেষে বা মাসের শেষে যেটা হাতে পায় সেটাই হচ্ছে নমিনাল ইনকাম। কি বললাম? the wage someone gets in her hand per day or per month। ক্লিয়ার? এটা গেল ন্যাশনাল ইনকাম। এবার নমিনাল ইনকাম, সরি। এরপর আসবো রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম কি? ন্যাশনাল ইনকাম থেকে কি বাদ দেবে? প্রেজেন্ট রেট অফ ইনফ্লেশন এবং অ্যাডজাস্টেড ইন পার্সেন্টেজ ফর্ম, এই দুটোকে যখন বাদ দেওয়া হবে সেটা হচ্ছে কি রিয়েল ইনকাম। কি বললাম? রিয়েল ইনকাম হচ্ছে নমিনাল ইনকাম মাইনাস, নমিনাল ইনকাম থেকে কি কি বাদ দিতে হবে? প্রেজেন্ট রেট অফ ইনফ্লেশন কে বাদ দিতে হবে, প্রেজেন্ট রেট অফ ইনফ্লেশন, ইনফ্লেশন কে আমি আলোচনা করছি, প্রেজেন্ট রেট অফ ইনফ্লেশন এবং অ্যাডজাস্টেড ইন পার্সেন্টেজ ফর্ম মাইনাস অ্যাডজাস্টেড
ইন পার্সেন্টেজ ফর্ম। এটা হলো কি আমাদের রিয়েল ইনকাম। লাস্ট যেটা আসবো ডিসপোজাল ইনকাম। ডিসপোজাল ইনকাম কি? ডিসপোজাল ইনকাম হলো নমিনাল ইনকাম থেকে যখন ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দেওয়া হবে, সরি ডিরেক্ট ট্যাক্স বাদ দিলে যেটা পাবো সেটা হলো ডিসপোজাল ইনকাম। ক্লিয়ার? আমরা তিনটে ইনকাম পেলাম, নমিনাল ইনকাম পেলাম, রিয়েল ইনকাম পেলাম আর ডিসপোজাল ইনকাম পেলাম। ক্লিয়ার? এরপর আমরা আসবো অর্গানাইজেশন। সিএসও কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কত সালে এটা সেট আপ হয়? 1950 সালে এই সিএসও সেট আপ হয়। কি জন্য? টু পাবলিশ ন্যাশনাল ইনকাম ডেটা। এর পারপাস কি ছিল? টু পাবলিশ দ্য ডেটা অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের ডেটাকে পাবলিশ করার জন্য সিএসও তৈরি হয়। কি রিসেন্টলি 2011-12 সালে 2011-12 সালকে বেস ইয়ার ধরে কি করা হয়? একটা নতুন রুলস নিয়ে আসা হয়। কি ন্যাশনাল ইনকামকে চালু করার জন্য একটা নতুন রুল নিয়ে আসা হয়। রুলসটা কি? কি বিভিন্ন সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারসিয়ারি সেক্টর, সেখানে কি করবে? এই তিনটেকে অ্যাড করে ন্যাশনাল ইনকামকে ইনক্লুড কি করবে? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে নতুন রুল নিয়ে এসেছে কি সিএসও। আরেকটা অর্গানাইজেশন আছে এখানে এই ন্যাশনাল ইনকামের সাথে রিলেটেড, এনএসএসও। এনএসএসও কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। কি বললাম? এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এটা কি হয়েছে? এটা 1950 সালে গঠিত হয়েছিল। কি জন্য? পার্মানেন্ট সার্ভে অর্গানাইজেশন। কি কাজ করবে? টু কন্ডাক্ট ন্যাশনাল স্যাম্পল সার্ভেস টু অ্যাসিস্ট দ্য সোশিও ইকোনমিক, কি করে? সোশিও ইকোনমিক প্ল্যানিং এন্ড পলিসি মেকিং। এটা কি এনএসএস এর কাজ। ক্লিয়ার? এবং এরপর আমরা যেটাতে আসবো সেটা হলো ন্যাশনাল ইনকাম কমিটি। কি বললাম? ন্যাশনাল ইনকাম কমিটি। এই ন্যাশনাল ইনকাম কমিটি কবে গঠন হয়? 1949। 1949 সালে কি হয়? ন্যাশনাল ইনকাম কমিটি গঠন হয়। এর চেয়ারম্যান কে ছিলেন? পিসি মহালানবিশ। প্রশান্ত চন্দ্র মহালানবিশ ছিলেন এই ন্যাশনাল ইনকাম কমিটির চেয়ারম্যান। এবং প্রথম এরা রিপোর্ট পেশ করে 1951 সালে এবং ফাইনাল রিপোর্ট দেয় কত? 1954। ক্লিয়ার? আমরা এখানে কি কি পেলাম? সিএসও পেলাম, এনএসএসও পেলাম আর ন্যাশনাল ইনকাম কমিটি পেলাম। এবং সবশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো কি? গ্রো রেট স্লোয়িং। তো গ্রো রেট স্লোয়িং বলতে এইখানে কি বোঝায়? কি গ্রো রেট স্লোয়িং? এই গ্রো রেট স্লোয়িং বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় আউটপুট অফ অ্যান ইকোনমি ইজ কি? আউটপুট অফ অ্যান ইকোনমি কি হবে? বাড়বে। ইকোনমির আউটপুট কিন্তু ইনক্রিজিং, দ্য আউটপুট অফ অ্যান ইকোনমি ইনক্রিজিং, বাট কিটা কমে যাবে? ডিক্রিজিং রেট ওভার দ্য প্রিভিয়াস কোয়ার্টার বা হাফ ইয়ার। প্রিভিয়াস যে 6 মাস বা 3 মাস, কোয়ার্টার বা হাফ ইয়ারের মধ্যে কি করবে? গ্রোথ রেটটা কমবে। কিন্তু ইকোনমিকের যে গ্রোথ রেটটা সেটা কি হবে? সেটা বাড়বে। এটাই বোঝায় কি? এটা কি হচ্ছে? কি বলা হয়? গ্রো রেট স্লোয়িং। ক্লিয়ার? এরপর আমরা আসবো রিসেশন। রিসেশন কি? রিসেশন বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস পিরিয়ড অফ কন্ট্রাকশন ওভার 2 কোয়ার্টার্স।
কি কন্টিনিউয়াস পিরিয়ড অফ কন্ট্রাকশন ওভার 2 কোয়ার্টার্স আজ নোন অ্যাজ রিসেশন। দুটো কি করা হবে, দুটো কোয়ার্টার পরপর যদি কন্ট্রাকশন হয় সেটাকে বলা হবে কি রিসেশন। তাহলে কন্ট্রাকশন কি, কন্ট্রাকশন যদি আউটপুট, if the output is declined during the reference period, কোন একটা রেফারেন্স পিরিয়ডের মধ্যে আউটপুট যেটা সেটা যদি কমে যায়, it is referred to as contraction of an economy। কি বলছে, যদি আউটপুটটা কি হয়ে যায়, কমে যায় পরপর দুটো পিরিয়ড ধরে, কি করা হবে, যে টাইম পিরিয়ডটা উল্লেখ করা থাকবে সেই টাইম ধরে যে ডিক্লাইন হয় সেটাই কি, সেটা হচ্ছে কন্ট্রাকশন। লাস্ট আমরা আসবো ডিপ্রেশন। কি লঙ্গার পিরিয়ড অফ কন্টিনিউয়াস রিসেশন ইজ নোন অ্যাজ ডিপ্রেশন। কি লঙ্গার পিরিয়ড অফ কন্টিনিউয়াস রিসেশন ইজ নোন অ্যাজ ডিপ্রেশন। ক্লিয়ার? এটা হলো আমাদের আজকের ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করলাম। পুরো ন্যাশনাল ইনকাম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা কিন্তু ভালোভাবে পড়বে সবাই, এখান থেকে পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ধন্যবাদ। কেমন লাগলো জানিও আজকের ক্লাস কমেন্ট বক্সে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। ধন্যবাদ। আজকের মতো শেষ করলাম এখানেই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।